ক্লাসটা শুরু করি নাকি? আমরা শিখছিলাম বীজগণিতের আচ্ছা। প্রাথমিক ধারণা। আমরা শিখছিলাম বীজগণিতের প্রাথমিক ধারণা। বীজগণিত কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কোথা থেকে বীজগণিত শুরু হলো, কিভাবে শুরু হলো, লিটার কেন ইউজ করলাম, এগুলো আমরা আগের ক্লাসে সবগুলো শিখেছিলাম। তোমাদের আমি স্লাইড গুলো একবার করে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের তাড়াতাড়ি মনে পড়ে যায়। গণিতের ব্রাঞ্চ গুলো দেখছিলাম, কতগুলো শাখা আছে, এগুলো সব দেখছিলাম। বীজগণিত কোথায় কোথায় লাগে, এগুলো আমরা এর আগের ক্লাসে খুব সুন্দরভাবে পড়েছি। লিস্ট কোনো ভ্যালু যদি আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা নাম্বার দিয়ে প্রকাশ করি। আর ভেরিয়েবল কিছু, পরিবর্তনশীল কোনো কিছু জিনিসকে প্রকাশ করার জন্য আমরা তখন লেটার বা অ্যালফাবেটের সাহায্য নিই, যেমন এক্স ওয়াই জেড ইত্যাদি। এগুলো আমরা আগের ক্লাসে করেছিলাম। চলরাশি কাকে বলা হয়? যে রাশিটা মান বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা ও পরীক্ষার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়, তাদেরকে আমরা বলি চলরাশি। চলরাশির বৈশিষ্ট্য, প্রতীক, সমীকরণ এগুলো আমরা সব আগের দিনে পড়েছিলাম। স্বাধীন চলরাশি কাকে বলা হয়? যে কারো উপর নির্ভর করে না। আর নির্ভরশীল চলরাশি যে অন্য রাশির উপর নির্ভর করে থাকে। এগুলো আমরা আগের দিনে ডিটেলসে বলেছিলাম। তারপরে কিভাবে কাঠি থেকে আমরা বীজগণিত বা অ্যালজেব্রায় যেতে পারি, এই জিনিসগুলো আমরা এর আগে ডিটেলসে আলোচনা করেছি। আমরা সম্পর্কে আমরা এর আগের দিন আলোচনা করেছি। চলরাশি কোথায় কোথায় ব্যবহার হয়? অজ্ঞাত কোনো মান বা অজ্ঞাত কোনো জিনিসকে আইডেন্টিফাই করার জন্য আমরা চলরাশি ব্যবহার করে থাকি। যেগুলো মান আমরা জানি না, এরকম কোনো কিছু জিনিসকে আইডেন্টিফাই করার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। তারপর চলরাশির ব্যবহারের মধ্যে প্যাটার্ন থেকে মান নির্ণয় বা বিভিন্ন রকম বাস্তব কাজে আমাদের এই চলরাশিগুলো ব্যবহার করা হয়। এগুলো আমরা এর আগের দিন খুব সুন্দরভাবে ডিটেলসে পড়েছি। এর আগে আমরা পাটিগণিতের নিয়মগুলো পড়ার জন্য তখন আমরা পড়ছিলাম কমিউটেটিভ প্রপার্টি কাকে বলা হয়, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাকে বলা হয়, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাকে বলা হয়, সেগুলো আমরা পড়ছিলাম ভালো করে। চলো আমরা একবার ওই পার্টটা একবার ভালো করে দেখি। এই পার্টটা থেকেই শুরু করব। আমরা এর আগের দিনে পাটিগণিতের সাধারণ নিয়ম শিখেছিলাম, যেগুলো আমাদের বীজগণিতেও ব্যবহার হয়, অ্যালজেব্রাতেও ব্যবহার হয়। যেমন কি যোগের বিনিময় নিয়ম বা কমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন। এই কমিউটেটিভ প্রপার্টি অফ এডিশন যেমন যোগের ক্ষেত্রে যেমন ব্যবহার হয় বিনিময় নিয়ম, এরকম গুণের ক্ষেত্রেও ব্যবহার হয়। এই নিয়মটা কি বলছে এর আগের দিন আমরা বলছিলাম, আজকে আমরা আবার একটু ডিটেলসে দেখবো। এই নিয়মটা কি বলছে? বলছে দু- দুই দুই প্লাস তিন যদি করি আমি 5 পাবো। এটাকে যদি আমি উল্টে দিই, 3+2 করি, তবুও আমি 5 পাবো। মানে ব্যাপারটা একই, কোনটা আগে অ্যাড করলাম কোনটা পরে অ্যাড করলাম, এটা প্লাসের ক্ষেত্রে কোনো রকম ম্যাটার করে না। আমরা বীজগণিতে যদি দেখি তাহলে কি হবে? এ প্লাস বি, এটাই বি প্লাস এর সঙ্গে ইকুয়াল। মানে এ আগে যোগ করে তারপরে বি যোগ করছি বা বি কে যোগ করে এ যোগ করছি, এটা কোন রকম যোগের ক্ষেত্রে ম্যাটার করে না। গুণের ক্ষেত্রেও এটা ম্যাটার করে না। যেমন 3 × 5 আর 5 × 3 দুটোই কিন্তু 15। 3 × 5 হলেও 15 হবে, 5 × 3 হলেও 15 হবে। তাহলে এই যে কমিউটেটিভ বা বিনিময়, এটা অ্যালজেব্রার ক্ষেত্রেও প্রযোজ্য হয়। যেমন a × b = b × a, ব্যাপারটা কিন্তু একই। কিন্তু এই প্রপার্টি গুলো বিয়োগের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে হয় না। যেখানে লেখা আছে বিয়োগের ক্ষেত্রে ও ভাগের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না, কাজ করে না। বিয়োগের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হয় না? 2 - 3, 2 - 3 মানে হচ্ছে কত? -1। আর 3 - 2
দ্যাট মিনস ওয়ান। ওয়ান আর -1 কখনোই কিন্তু ইকুয়াল নয়। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা যাকে খুশি তাকে আগে পিছনে করতে পারি না। যেটা যে অর্ডারে থাকবে তাকে সেই অর্ডারেই লিখতে হবে। না হলে আমাদের যে রেজাল্ট, যে মানটা পাবো সেই মানটা উল্টো পাল্টা চলে আসবে। ভাগের ক্ষেত্রেও তাই। ভাগের ক্ষেত্রে কি হবে? 16/4। তার মানে এটা আসবে কত? 4। এটাকে যদি আমি আবার উল্টে দেই, 4/16, দ্যাট মিনস 4/16, এটা কাটাকাটি করলে 1/4। একটা রেজাল্ট আসছে 4, একটা রেজাল্ট আসছে 1/4। দুটোই কিন্তু কখনোই সেম নয়। দুটোই কিন্তু কখনোই সেম নয়। তার মানে কি, বিনিময় নিয়ম যেটা, সেটা যোগ আর গুণের ক্ষেত্রে প্রযোজ্য, বিয়োগ আর ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম খাটে না। এটার ক্ষেত্রে প্রযোজ্য আর এটার ক্ষেত্রে হয় না। বোঝা গেছে বিনিময় নিয়মটা কি? যে কোনো একটাকে আগে হ্যাঁ যোগ স্যার। করে তারপরটা পরে যোগ করলেও কোনো সমস্যা নেই আমাদের, ঠিক কি না? এবার আসছে আমরা যোগ বা গুণের সংযোজক নিয়ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি বলছে? যোগের ক্ষেত্রে আগে বলি। যোগের ক্ষেত্রে বলছে, এবার তিনটা যদি নাম্বার নেই, ধরুন 2, 3 আর 5 নিলাম, বলছে এই দুটোকে আগে অ্যাড করে যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টটা যদি 5-এর সঙ্গে অ্যাড করি, যেটা পাবো, আমরা যদি 3 আর 5-কে আগে অ্যাড করে পরে 2-এর সঙ্গে অ্যাড করি, রেজাল্টটা আমরা সেম পাবো। কিভাবে চলো একটু দেখি। 2 আর যোগ 3 করলে 5, 5-এর সঙ্গে এই 5 অ্যাড করলে এটা হবে 10। এই সাইডটা, এই সাইডটা 2টা থেকে গেল, এই দুটোকে আগে অ্যাড করব। এই দুটোকে আগে অ্যাড করলে কত হবে? 8। আর 8 আর 2 এ 10। দেখো এইদিকেও 10, এইদিকেও 10। তার মানে কি হলো? অ্যালজেব্রার দিক থেকে ভাবলে অ্যাসোসিয়েটিভ লটা কি হবে? এ প্লাস বি কে আগে করে তারপরে যদি আমরা সি কে অ্যাড করি, যা রেজাল্ট পাবো আমরা, ঠিক আছে, এটাও এ প্লাস বি প্লাস সি কে আমরা করে দাঁড়ায় থাকলে তারপরে এই এর করা। সঙ্গে করলেন। ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি করলে যা রেজাল্ট পাবো, বি প্লাস সি করে তার সঙ্গে এ অ্যাড করলে রেজাল্টটা আমরা সেমই পাবো। গুণের ক্ষেত্রেও সেম। 2 × 3 করে তারপরে 5-এর সঙ্গে গুণ করলে যা রেজাল্ট পাবো, 2 3 × 5 করে আগে 3 × 5 করে তারপর সঙ্গে 2 গুণ করে রেজাল্টটা সেম পাবো। কেমন? 2 × 3 6, 6 × 5 হচ্ছে কত? 30। এইদিকে 3 × 5 হচ্ছে 15, 15 × 2 হচ্ছে 30। তার মানে আমরা রেজাল্ট গুলো সেমই পাচ্ছি। তাহলে যোগ আর গুণের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি? এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি কে আগে করে তারপর সঙ্গে এর সঙ্গে অ্যাড, আর এ প্লাস বি তার সঙ্গে সি অ্যাড করলে রেজাল্টের কোনো রকম পরিবর্তন হয় না। এখানেও বিয়োগ আর ভাগের ক্ষেত্রে এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করবে না। ঠিক আছে? এর আগের দিন আমরা এগুলো বলেছিলাম। বন্টন নিয়ম। বন্টন নিয়মটা কি বলেছে? গুণ আর গুণ আর যোগের ক্ষেত্রে যে সম্পর্ক আছে এই বন্টন নিয়মের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। বন্টন নিয়মটা কি বলছে? দুটো সংখ্যাকে যোগ করে কোনো একটা সংখ্যাকে গুণ করা, আর তাদের গুণটা আগে করে তারপরে যোগ করা, ব্যাপারটা একই। আচ্ছা, কি হলো ব্যাপারটা একটু দেখি। বলছে 2 × 3 + 5, এটাকে অ্যাড করে তারপরে গুণ করা, যে রেজাল্ট পাবো, আমরা যদি আগে গুণটা করে দেই পরে অ্যাড করি, রেজাল্টটা আমরা সেমই পাবো। হলো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই দুইটা হচ্ছে, দুইটাকে এদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। দেখো 2 × 3 এখানে করে দিলাম, আর 2 × 5 এখানে ডিস্ট্রিবিউট করে দিলাম। এই যে
ডিস্ট্রিবিউট বা বন্টন হলো এই নিয়মটাকে বলা হয় বন্টন নিয়ম। আচ্ছা, কি করে আসছে? 2 ইন্টু এই দুটোকে অ্যাড করে দিলাম, এই দুটোকে অ্যাড করলে 8 হবে। 2 ইন্টু 8 হচ্ছে 16। এই পার্টটাকে দেখি। 2 ইন্টু 3 6, আর 2 ইন্টু 5 10। 10 প্লাস 6 16। তার মানে কি হলো? আগে যোগ করে পরে গুণ করা আর আগে গুণ করে পরে যোগ করা ব্যাপারটা একই। আর এই প্রপার্টিটাকে বলা হয় আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তার মানে যোগ আর বিয়োগের মধ্যে আমরা কিন্তু একটা সুন্দর রিলেশন পাচ্ছি। এই রিলেশনটা কিন্তু বিয়োগ আর ভাগের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ঠিক আছে? অভেদ এর আগের ক্লাসে বলা হয়েছে। যাদের সমস্যা আছে তারা আগের ক্লাসটা একবার দেখে নিও। গুণের অভেদ হচ্ছে 1, আর জিরোর এডিশনের অভেদ হচ্ছে 0। মানে 0 দিয়ে কোনো একটা নম্বরকে অ্যাড করলে সেই নম্বরের কোনো রকম পরিবর্তন হয় না। 0 প্লাস a ইকুয়ালস টু a। আর 1 দিয়ে কোনো একটা নাম্বারকে গুণ করলে সেই নাম্বারের কোনো রকম পরিবর্তন হয় না, সেটা অপরিবর্তিত থাকে, অভেদ। যেমন a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a, 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 5, 6 ইন্টু 1 ইকুয়ালস টু 6। তাহলে এই 1টা হচ্ছে গুণের অভেদ আর এই 0টা হচ্ছে যোগের অভেদ। এইগুলো আগের ক্লাসে হয়েছিল। তাহলে বীজগণিতের দুটো পার্ট আছে, একটা ধ্রুবক, এটা হচ্ছে চলো। ধ্রুবক হচ্ছে যার মান পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট ফিক্সড ভ্যালু দেয়। চলে যেটার মান পরিবর্তিত হয়। এগুলো আমরা অনেকবার শুনে নিয়েছি। আমাদের এগুলো শুনে 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 এমন করতে হবে যেন আমাদের সবগুলো কানের কাছে বাজে। এবার হচ্ছে বীজগণিতিক রাশিমালা। বীজগণিতিক রাশিমালা কাকে বলবো আমরা? বলছে চলরাশি বা ধ্রুবক। তাহলে আমরা বীজগণিতের দুটো রাশি পেলাম, একটা হচ্ছে চলরাশি যেটা মান পরিবর্তিত হয়, আর একটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই চলরাশি বা ধ্রুবক যখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরকম মিলেমিশে যে রাশিটা তৈরি করবে বা মিলেমিশে যা তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের বীজগণিতিক সংখ্যামালা। যেমন যেমন 2x, তাহলে 2 এর সঙ্গে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের সঙ্গে এই ভেরিয়েবলটা কি হচ্ছে? প্রোডাক্ট আছে, গুণ হিসাবে আছে। 2x প্লাস 3, তাহলে এইটা হচ্ছে একটা বীজগণিতিক সংখ্যামালা। তাহলে কি হলো? এখানে ধ্রুবকের সঙ্গে চলরাশি গুণ আছে, তার সঙ্গে আবার একটা ধ্রুবক যোগ আছে। তাহলে কি হলো? এই যে চলরাশি আর ধ্রুবক, এই চলরাশি আর ধ্রুবক এইগুলো যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে যখন যোগ হয়ে থাকবে একে অপরের সঙ্গে, তখন যে রাশিটা তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের বীজগণিত। তাহলে বীজগণিত তাহলে আমাদের কিছুই নয়, শুধুমাত্র কি চলরাশি আর ধ্রুবকের বিভিন্ন রকম 4টা যে অপারেশন আছে, 4টা অপারেশনের মিলন। আচ্ছা, স্যার ভাগ কি করে হতে পারে? ধরে নিলাম আমি বললাম এক্স ভাগ 4 প্লাস ওয়াই ইন্টু 2 প্লাস 7। এটাও একটা বীজগণিতিক রাশি, বীজগণিতিক সংখ্যামালা। এখানে এক্স এর সঙ্গে 4 আছে ভাগ হিসাবে আছে, ওয়াই এর সঙ্গে 2 গুণ হিসাবে আছে, এখানে 7 অ্যাড হিসাবে আছে। তাহলে চলরাশি ও ভেরিয়েবলের যোগ বিয়োগ গুণ ভাগ মিলেমিশে যেটা তৈরি করবে সেটাই হচ্ছে বীজগণিতিক রাশি, বীজগণিতিক সংখ্যামালা। বীজগণিতিক সংখ্যামালা তাহলে আর কিছুই নয়, শুধুমাত্র চল আর ধ্রুবকের কম্বিনেশন। সেগুলো কিভাবে কম্বিনেশন করা হয়েছে? যোগ বিয়োগ গুণ ভাগ দিয়েই তৈরি করা হয়েছে। এর আগের দিন আমি বলছিলাম যে চলরাশির বিভিন্ন অংশগুলো কি? 2x² প্লাস 5x মাইনাস 3, এইটা হচ্ছে চলরাশি, ধ্রুবক, এই চলরাশি। আর চলরাশির আগের দিকে যেটা নিউমেরিক্যাল থাকে, সংখ্যা থাকে, সেই চলরাশির আগের নিউমেরিক্যালটাই হচ্ছে আমাদের ধ্রুবক। আর এই ধ্রুবকটাকে আমরা, যেহেতু এটা চলরাশির সামনে আছে, তাই এই ধ্রুবকটাকে আমরা স্পেশাল নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে সহগ। তাহলে এই ধ্রুবকটার স্পেশাল নাম হচ্ছে কি সহগ। যখন কোনো ধ্রুবক চলরাশির সামনে থাকে তখন সেই ধ্রুবকটাকে বলবো আমরা সেই চলরাশির সহগ। তাহলে এখানে চলরাশি
এখানে দেখো আর একটা চলরাশি আছে, এই চলরাশিটা হচ্ছে কি এক্স, আর এর সামনে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকটা হচ্ছে 5। তাহলে 5টা হচ্ছে এক্স এর সহগ, তাহলে 5টা হচ্ছে এক্স এর সহগ। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর যেটা এককভাবে থাকবে সেটার কোনো রকম পরিবর্তন নেই, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ধ্রুবক। টার্ম কাকে বলে? আমরা এর আগের দিন বলেছিলাম যে প্লাস আর মাইনাস দিয়ে যদি আলাদা করা থাকে, শুধুমাত্র প্লাস আর মাইনাস দিয়ে আলাদা করা থাকলে সেটাকে আমরা বলবো টার্ম। আগের ক্লাসে আমরা সুন্দর করে বলেছি। সহগ, এখানে সহগটা ভালো করে বলা আছে যে সংখ্যামালার বিভিন্ন অংশ আছে, তার মধ্যে সহগ একটা অংশ। সহগটা কি বলেছে? চলরাশির সঙ্গে থাকা সংখ্যা, চলরাশির সঙ্গে চলরাশির সঙ্গে যে সংখ্যাটা যুক্ত হয়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের সহগ। যেমন এখানে দেখো এক্স এর সঙ্গে 5 যুক্ত হয়ে আছে, তাহলে 5টা হচ্ছে সহগ। এখানে এক্স স্কোয়ারটা একটা চলরাশি, তার সঙ্গে 2 যুক্ত হয়ে আছে, তাহলে 2টা হচ্ছে সহগ। কার সহগ? এক্স স্কোয়ারের সহগ। 5টা কার সহগ? 5টা হচ্ছে এক্স এর সহগ। তাহলে যার সহগ সেটাকেও বলতে হবে, আর সহগটার ভ্যালু কত সেটাও বলতে হবে আমাদের। তারপরে আমরা বলেছিলাম যে পাওয়ার, এক্সপোনেন্ট কাকে বলা হয়, এগুলো আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম। একপদী কাকে বলা হয়, দ্বিপদী কাকে বলা হয়, এগুলো আমরা আগের ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা শিখবো কোন একটা সংখ্যামালার উৎপাদক কি করে বের করব। তাহলে কোন একটা সংখ্যামালা, এখানে দেখতে পাচ্ছ 4x একটা সংখ্যামালা, তাহলে 4x টার আমরা উৎপাদক বের করতে চাচ্ছি। উৎপাদক বা আমরা ইংলিশে বলবো ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টর, কতগুলো ফ্যাক্টর আছে সেগুলো বের করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো এই যে সংখ্যামালাটা, এটা দুটো জিনিস নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে তৈরি হয়েছে, আর একটা ভেরিয়েবল নিয়ে তৈরি হয়েছে, ঠিক কি না? এরা ভেরিয়েবল আর কনস্ট্যান্ট কি প্রোডাক্ট আকারে আছে। এই প্রোডাক্ট আকারে যখন আছে, তাহলে এদের যখন আমরা উৎপাদক বের করব, তখন আমরা এই কনস্ট্যান্ট রাশিটারও উৎপাদক বের করব, এখানে ভেরিয়েবলটারও উৎপাদক বের করব। যেই কটারই উৎপাদক সম্ভব প্রত্যেকটারই আমরা একটা একটা করে উৎপাদক বের করবো। তাহলে প্রথমে আমরা দেখি যে এই নম্বরটা 4-এর উৎপাদক কে কে, মানে কোন কোন সংখ্যা দিয়ে 4কে ভাগ করা যাবে, সেটাই তো 4-এর উৎপাদক হবে। 1 দিয়ে 4কে ভাগ করা যাবে, 2 দিয়ে 4কে ভাগ করা যাবে, 4কে 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই 1, 2 আর 4 হচ্ছে আমাদের এই 4-এর উৎপাদক, মানে এইগুলো দিয়ে এই পুরো রাশিটাকে ভাগ করা যাবে। এবার দেখবো শুধু ভেরিয়েবলটার উৎপাদক কে কে আছে। শুধু ভেরিয়েবলটার একটাই উৎপাদক আছে এক্স, না আর তো ভেরিয়েবল তো এখানে শুধু এক্স আছে, তাহলে শুধু এক্স কে এক্স দিয়ে ভাগ যাবে। তাহলে এই সংখ্যাগুলো পেলাম আমরা উৎপাদক। এবার তাদের যৌথভাবে উৎপাদক কি কি আছে? যৌথভাবে মানে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? বলছে 2x দিয়ে এটাকে ভাগ যাবে, আবার 4x দিয়ে ওটাকে ভাগ যাবে। তাহলে যে যে সংখ্যা দিয়ে কোনো একটা রাশিমালাকে ভাগ যাবে, সেই সেই সংখ্যাগুলো হচ্ছে সেই রাশিমালার কি হচ্ছে? উৎপাদক। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখছি 4x, 1 দিয়ে 4x কে ডিভিশন যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, x দিয়ে যাবে, 2x দিয়ে যাবে, 4x দিয়ে যাবে। তাহলে এইগুলোই সবগুলোই হচ্ছে এই রাশিমালাটার উৎপাদক। তো উৎপাদক আমরা কি করে বের করবো? যে যে সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ যাবে, সেই সেই সংখ্যাগুলোই হচ্ছে সেই রাশিমালাটা। তাহলে উৎপাদক আমরা বুঝলাম। এরপরে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা, এই সংখ্যাটা দেখো আমরা কোনো একটা পদের উৎপাদক বের করতে পারি, কিন্তু পদের উৎপাদক বের করতে পারি, কোনো একটা বীজগণিতিক, পুরো বীজগণিতিক রাশিমালার উৎপাদক ওইভাবে আমরা বের করতে পারবো না, আমরা একটা পদের উৎপাদক বের করতে পারবো। আচ্ছা, এই যে রাশিমালাটা আছে এখানে মাইনাস দিয়ে দুটো পার্ট আলাদা করা আছে। আমি একটু আগে বলছিলাম যে প্লাস মাইনাস দিয়ে পার্ট গুলো আলাদা করা থাকলে তারা আলাদা আলাদা পদকে ডিনোট করে বা প্রকাশ করে। তাহলে এখানে মাইনাস দিয়ে যেহেতু আলাদা করা আছে, তাহলে এই সামনের পার্টটা একটা পদ, আর এখানে মাইনাস দিয়ে এটা আছে,
তাহলে এটা একটা পদ। তাহলে এখানে দুটো পদ আছে কি কি, এটা 6p একটা পদ আর -1 একটা পদ। ঠিক আছে, মাইনাস দিয়ে আলাদা করা আছে, প্লাস মাইনাস দিয়ে যতগুলো জিনিস আলাদা করা থাকবে সেইগুলোই হচ্ছে এক একটা করে পদ। তাহলে এখানে আমাদের মাইনাস দিয়ে আলাদা করা আছে 6p আর -1, এইটাই তাহলে হচ্ছে দুটো পদ। তাহলে ওয়ানের ফ্যাক্টর তো আমরা, উৎপাদক তো আমরা পেয়ে যাব। ওয়ানের উৎপাদক কি, ওয়ান নিজে আর -1, -1 আর 1, এটা হচ্ছে ওয়ানের উৎপাদক। একটা জিনিস মনে রাখতে হবে যে এই ওয়ান সংখ্যাটা কিন্তু যে কারো উৎপাদক, প্রত্যেকটা নম্বরের উৎপাদক ওয়ান, কারণ ওয়ান দিয়ে প্রত্যেকটা নম্বরকে আমাদের ভাগ করতে পারবো। তাহলে ওয়ানটা হচ্ছে যে কারোরই উৎপাদক। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ওই নম্বরটা, যে নম্বরটা আমরা ভাবছি সেই নম্বরটা নিজেই নিজের উৎপাদক। মানে 5 যদি ভাবি তা 5 5 উৎপাদক, কারণ 5 দিয়ে তো আবার 5 কে ভাগ যাবে। এক যেমন একটা উৎপাদক থাকবে, এক দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ যাবে, সেরকম ওই সংখ্যাটা নিজেই নিজের একটা উৎপাদক। কেন, সেই সংখ্যাটা আবার সেই সংখ্যা দিয়ে নিজেই নিজেকে ভাগ যাবে। তাহলে সেই সংখ্যাটাও একটা হচ্ছে নিজের নিজের উৎপাদক। তাহলে দুটো উৎপাদক আমরা চোখ বন্ধ করে পেয়ে যাব, একটা ওয়ান আর একটা ওই সংখ্যাটা নিজেই। সব সময় এটা হবে। তাহলে এই যে -1 এর উৎপাদক কি হবে, একটা -1 ওই সংখ্যাটা নিজেই, আর ওয়ান তো একটা উৎপাদক থাকবেই। এটা হলো -1 এর উৎপাদক। এবার 6p এর উৎপাদক কি কি সেটা আমরা দেখি এবার। 6p এর উৎপাদক কি, 6p থাকলো, 6p এর আমরা উৎপাদক প্রথমে ওয়ান একটা উৎপাদক পাবোই। প্রথমে আমরা এই যে নম্বরটা আছে এই নম্বরটার উৎপাদক ভাঙার চেষ্টা করি। 6 যদি হয়, 6 এর উৎপাদক কি হবে, 2 হবে, 3 হবে, 1 হবে। 6 এর উৎপাদক গুলো ভাবছি, 1 হবে, 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে। তাহলে এইগুলো হচ্ছে 6 এর উৎপাদক, নিউমেরিক্যালটার উৎপাদক, সংখ্যাটার উৎপাদক। তো সংখ্যাটার উৎপাদক আগে লিখবো, তারপরে আমরা চলরাশিটার উৎপাদক লিখবো। 6 এর উৎপাদক কি হলো, 1 একটা উৎপাদক, 2 একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, 6 একটা উৎপাদক পেলাম। এবার এই পি নিজে একটা উৎপাদক হলো। এবার হচ্ছে কি, এদের কম্বাইন করে একসঙ্গে, একসঙ্গে কি কি উৎপাদক পাবো সেটা পাবো, দেখছি। প্রথমে তাহলে কি পাবো, 2p পাবো, 3p পাবো, 2p দিয়ে এটাকে ভাগ যাবে, 3p দিয়ে এটাকে ভাগ যাবে, 6p দিয়ে এটাকে ভাগ যাবে। তাহলে এইগুলো সবগুলোই হচ্ছে 6p এর উৎপাদক। এবার বলছে, স্যার উৎপাদক গুলো আপনি তো মুখে মুখে বলে দিচ্ছেন, এগুলো কিভাবে বের করা যায় দেখে দেখে। বলছে আমি বলছি পুরো টার্মটাকে আগে নিবে এরকম করে, নিয়ে তারপরে দেখার চেষ্টা করবে যে কি কি দিয়ে ভাগ যাচ্ছে আর কি কি দিয়ে যাচ্ছে না। যেগুলো দিয়ে ভাগ যাচ্ছে সেইগুলোকে একটা করে উৎপাদক হিসেবে কনসিডার করবে। কেমন, আমি 6p-টাকে আগে নিয়ে নিতে বললাম, তারপরে এখানে দেখবো যে এটা কি দিয়ে ভাগ যাচ্ছে। বলছে 1 দিয়ে যাবে, তাহলে 1টা একটা উৎপাদক। এবার বলবে স্যার 2 দিয়ে যাবে, হ্যাঁ 2 দিয়ে গেলে, এটা 2 দিয়ে গেলে ভাগ গেলে কত আসবে, 3p আসবে, তাহলে 2 একটা উৎপাদক। বলছে স্যার 3 দিয়ে যাবে, বলছে হ্যাঁ 3 দিয়ে ভাগ করলে 2p, 2p একটা উৎপাদক। বলছে স্যার 6 দিয়ে ভাগ যাবে, বলছে হ্যাঁ 6 দিয়ে ভাগ গেলে শুধু p থাকবে, তাহলে 6 একটা উৎপাদক। বলছে স্যার p দিয়ে ভাগ যাবে, হ্যাঁ p দিয়ে ভাগ করলে তো শুধু 6 থাকবে পড়ে, তাহলে p একটা উৎপাদক। বলছে স্যার 2p দিয়ে ভাগ যাবে, বলছে হ্যাঁ 2 2 দিয়ে 6 কে ভাগ যাবে আর p-টা দিয়ে p আউট হয়ে যাবে, তার মানে 3 থাকবে, এটাও তাহলে একটা উৎপাদক। স্যার 3p দিয়ে ভাগ যাবে, 3p দিয়ে যদি ভাগ দেয় তাহলে এই p কেটে যাবে আর এই 3 দিয়ে 6 কেটে যায় 2 হবে, স্যার এটাও একটা উৎপাদক। বলছে 6p দিয়ে যাবে, তাহলে 6p দিয়ে 6p কে ভাগ করলে কত হবে, 1 থাকবে, তাহলে এটাও তো একটা উৎপাদক। তাছাড়াও 6p টা তো হচ্ছে নিজে ওই নম্বরটা তো নিজের উৎপাদক হয়। 1 যেমন উৎপাদক হবে, নিজে ওই নম্বরটা তো নিজের উৎপাদক হবে। তাহলে এইভাবে আমরা যে কোনো পদের বা টার্মের আমরা উৎপাদক বের করতে পারি। এখানে একটা বীজগণিতিক রাশিমালা দেওয়া আছে, দেখো।
5x² প্লাস ওয়াই। তাহলে এখানে কটা পদ আছে বলো দেখি, এখানে কটা পদ দুটো আছে? পদ, দুটো দুটো তো পদ আছে। হ্যাঁ, দুটো পদ আছে। একটা পদ কি 5x², আর একটা পদ কি শুধু ওয়াই, ঠিক না? তাহলে আমরা এবার দুটো পদের উৎপাদক বের করব বা ফ্যাক্টর বের করব। তাহলে এই 5x², তাহলে প্রথমে আমরা ওয়ান দেখবো আগে, সংখ্যাটা দেখবো, সংখ্যাটার কে কে উৎপাদক। সংখ্যাটার উৎপাদক হচ্ছে কি ওয়ান আর ফাইভ, আর কেউ কিন্তু যায় না, দুই যাবে না, তিন যাবে না, কেউ যাবে না, দেখো। তাহলে এই সংখ্যাটার উৎপাদক কে ওয়ান, আর ওই সংখ্যাটা নিজেই, ঠিক আছে। তারপরে এবার এক্স স্কোয়ারের কটা উৎপাদক সেটা আমরা দেখবো। এক্স স্কোয়ারের উৎপাদক কি, এক্স নিজে একটা উৎপাদক, আবার x² একটা উৎপাদক, ওই সংখ্যাটা নিজেই, ঠিক আছে। তাহলে x² দুটো উৎপাদক, দেখো এখানে এক্স একটা উৎপাদক, আর এক্স স্কোয়ারের উৎপাদক। তারপরে এবার দেখবো যে 5x² কে কত দিয়ে ভাগ যাবে একসঙ্গে মিলে। একসঙ্গে কি 5x দিয়ে যাবে, 5x দিয়ে গেলে এক্স আসবে, তাহলে 5x টাও একটা উৎপাদক। আর সর্বশেষ নিজেই নিজের উৎপাদক 5x², ঠিক আছে। তাহলে কি করে উৎপাদক গুলো বের করলাম আর একবার বলে দিচ্ছি আমি। 5x² উৎপাদক কি করে বের বের করলাম, প্রথমে আমরা দেখবো এটা কত দিয়ে ভাগ যাবে, এক দিয়ে যাবে। এক দিয়ে ভাগ গেলে তো 5x² দাঁড়াবে, কোনো সমস্যা নেই। তারপরে এবার কত দিয়ে যাবে, ফাইভ দিয়ে যাবে, না ফাইভ, ফাইভ দিয়ে গেলে কত হবে, ভাগ গেলে কত হবে, x² স্যার। x²। তাহলে হচ্ছে 5x², এটা ভাগ যাচ্ছে। তারপরে হচ্ছে এক্স দিয়ে ভাগ যাবে, এক্স দিয়ে ভাগ করলে কত হবে, 5x। 5x। হ্যাঁ, তারপরে হচ্ছে 5x দিয়েও ভাগ যাবে, 5x দিয়েও যাবে 5x² কে, 5x দিয়ে ভাগ করলে শুধু এক্স দাঁড়াবে, তাহলে 5x²। তাহলে এই প্রত্যেকটা যা যা সংখ্যা দিয়ে ভাগ যাবে সেইগুলোই হচ্ছে এই সংখ্যার উৎপাদক। এবার চলে আসি আমরা ওয়াই এর উৎপাদককে। ওয়াই তো একটা সিঙ্গেল নাম্বার, তাহলে এর এর উৎপাদক কি হবে, ওয়ান হবে, আর ওই নম্বরটা নিজেই হবে। আর কি কেউ ভাগ যাবে, দুই দিয়ে তিন দিয়ে যাবে, কারণ এটা তো নিউমেরিক্যাল নয়, এটা সংখ্যা নয়। তাহলে যেহেতু সংখ্যা নয়, তাহলে ওই নম্বরটা আর এক, এই দুটোই হচ্ছে তার উৎপাদক। এই দেখো এখানে ওইটাই বলা আছে, ওয়ান এবং ওয়াই হচ্ছে ওই দুটো সংখ্যার উৎপাদক। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইভাবে এইভাবে আমরা যে কোনো পদের আমরা উৎপাদক বের করতে পারি। এবার হচ্ছে কি, পদ কাকে বলে আমরা এর আগেই শিখে গেলাম, যে যে কোনো সংখ্যামালা যদি প্লাস এবং মাইনাস দিয়ে আলাদা করা হয়, তাহলে যে জিনিসগুলো পাবো আমরা সেইগুলোকে হচ্ছে পদ। এবার বলছে কোন এক পদী সংখ্যা কাকে বলা হয়। কোন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে বা বীজগণিতিক সংখ্যামালায় যদি একটাই মাত্র পদ থাকে, তাহলে আমরা বলবো তাকে এক পদী। একটাই পদ মানে কি, 4x, দেখো আর কিছুই নেই, একটাই মাত্র পদ, প্লাস মাইনাস দিয়ে কেউ আলাদা করা নেই, একটাই মাত্র পদ আছে, তাহলে এই পদকে বলবো আমরা, এরকম অ্যালজেব্রিক বা বীজগণিতিক সংখ্যামালাকে বলবো আমরা এক পদী। এক পদী, ঠিক আছে। ধরো 3y², এটাও তো একটা পদ, প্লাস মাইনাস দিয়ে কেউ আলাদা করা নেই, এটাও এক পদ। 5ab, 5ab, মানে গুণ আছে, কিন্তু গুণ দিয়ে তো আমরা পদ নির্ণয় করি না, পদ কি আমরা প্লাস আর মাইনাস দিয়ে নির্ণয় করি। যেহেতু এখানে কেউ প্লাস মাইনাস দিয়ে আলাদা করা নেই, তাহলে এইগুলো হচ্ছে আমাদের এক পদী সংখ্যামালা। তার মানে যে বীজগণিতিক সংখ্যামালায় একটি মাত্র পদ থাকবে, তাকে বলবো আমরা এক পদী সংখ্যামালা। বুঝা গেছে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে দ্বিপদী সংখ্যামালা কাকে বলা হয়। যদি কোনো বীজগণিতিক সংখ্যামালায় দুটো মাত্র পদ থাকে, তাকে বলবো আমরা দ্বিপদী সংখ্যামালা। যেমন এখানে দেখো 5x, 2x প্লাস 5, 2x প্লাস 5,
দেখো প্লাস দিয়ে দুটো পদ আলাদা করা আছে, আর এটা পুরো একটা বীজগণিতিক সংখ্যামালা। তাহলে এই পুরো বীজগণিতিক সংখ্যামালার মধ্যে দুটো পদ আছে, একটা 2x একটা পদ, 5x একটা পদ। তাহলে এরকম বীজগণিতিক সংখ্যামালা গুলোকে বলবো আমরা দ্বিপদী সংখ্যামালা। দ্বিপদী সংখ্যামালা, ঠিক আছে। এখানে দেখো a - b, a - b মানে কি, এ আর বি কি হয়েছে, মাইনাস হয়ে আছে। তাহলে মাইনাস দিয়ে এ একটা পদ, বি একটা পদ, তাহলে এখানে দুটো পদ আছে। তাহলে এই অ্যালজেব্রেটিক এক্সপ্রেশনটা হচ্ছে দ্বিপদী, ঠিক আছে। এখানে হ্যাঁ দেখো, স্যার। x² + y², তাহলে x² একটা পদ, y² একটা পদ। কেন এই প্লাস দিয়ে আলাদা করা আছে? প্লাস দিয়ে আলাদা করা থাকলে এটা দুটো পদ, আর এই দুটো পদ একসঙ্গে আছে বীজগণিতিক সংখ্যামালায়, তাই এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। এবার হচ্ছে বহুপদী সংখ্যামালা কাকে বলা হয়? যখন একাধিক পদ, একের অধিক পদ যখন যোগ বিয়োগ দিয়ে আলাদা করা থাকবে, তখন সেই সংখ্যাগুলোকে বলবো বহুপদী। আর বহুপদীকে আমরা ইংলিশে বলি পলিনোমিয়াল। আর বড় হয়ে এই পলিনোমিয়াল নিয়ে আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর। তাই আমাদের এখান থেকে ভালো করে শিখে নিতে হবে যে পলিনোমিয়াল কাকে বলবো। বলছে পলিনোমিয়াল হচ্ছে কি, দুই বা তার বেশি পদ যখন একসঙ্গে যুক্ত হয়ে থাকবে, তখন আমরা বলবো পলিনোমিয়াল। যেমন 2x² + 5x + 3, এটা একটা পলিনোমিয়াল। কেমন, কেন? 2x একটা পদ, 5x একটা পদ, 3 একটা পদ। তাহলে এই তিনটা পদ একসঙ্গে আছে বলে এই জিনিসটাকে বলবো আমরা পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়াল কি, দুই বা তার বেশি পদ যখন থাকবে, তখন সেটাকে আমরা বলবো বহুপদী বা পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালের সূচক বা পাওয়ার পাওয়া যায়। পাওয়ার কাকে বলছে, যে সূচক কাকে বলছে, যে কোনো একটা চলরাশির মাথার উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে সেটার পাওয়ার। আগের ক্লাসে বলা হয়েছিল, তবু আর একবার বলছি, যে কোনো একটা ভেরিয়েবলের বা চলরাশির মাথার উপরে যেটা থাকে সেটাই হচ্ছে কি আমাদের সূচক, বা সেই ভেরিয়েবলটার পাওয়ার। পাওয়ার যদি পূর্ণ ঋণাত্মক আর ভগ্নাংশ হয়, তাহলে কিন্তু পলিনোমিয়াল হবে না। পাওয়ারটাকে কি করতে হবে, অঋণাত্মক। অঋণাত্মক মানে কি, ধনাত্মক হতে হবে, আর পূর্ণ সংখ্যা হতে হবে। ফ্র্যাকশন হলে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা হবে না। চলো এখান থেকে কিছু একটা নেই, এটা বহুপদী সংখ্যামালা হবে কিনা বলবো, আর কেন হচ্ছে আর কেন হচ্ছে না সেটা আমরা বলবো পরপর, ঠিক আছে। এই যে চারটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রথমে দেখো x² + 2x + 5, এটা কি চলরাশি? এখানে কটা পদ আছে বলো বলো দেখি। তিনটা পথ স্যার। তিনটা পদ আছে তিনটা, স্যার। তিনটা পদ। তিনটা পদ। এক্স স্কোয়ার একটা পদ, 2x একটা পদ, 5 একটা পদ। আর যেখানে এখানে এক্স এর পাওয়ারটা কি আছে বলো দেখি, ধনাত্মক আছে, পজিটিভ আছে, আর ভগ্নাংশ নেই, পূর্ণ সংখ্যা আছে। তার মানে কি, এটা একটা বহুপদী সংখ্যামালা হবে। কারণ এক্স এর পাওয়ার 2 আর 1 আছে, 2 আর 1টাই হচ্ছে পূর্ণ সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কোনো সমস্যা নেই। এবার পরেরটা দেখো, এটা বহুপদী হবে না বা পলিনোমিয়াল হবে না। কেন হবে না? কারণ না, এক্স এর যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে -2, ঋণাত্মক। ঋণাত্মক মান থাকলে সেটা পলিনোমিয়ালের মধ্যে বা বহুপদীর মধ্যে গণ্য হয় না। বুঝা গেছে? তারপরে এখানে দেখো 1/x + 5। 1/x মানে কি, এক্স এর পাওয়ার, এক্সটাকে যদি আমি উপরে তুলি, 1/x আছে, এক্সটাকে যদি আমি উপরে তুলি x - 1, নিচ থেকে কেউ উপরে গেলে সেটা -1 হয়ে যায়। তাহলে এক্স এর মান হচ্ছে -1, 1/x হলো
এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান এক্স এর পাওয়ার, তাহলে এটা কি হলো ঋণাত্মক, ঋণাত্মক পাওয়ার হলো, এটাও বহুপদী হবে না। ঠিক আছে, এটাও বহুপদী হবে না। এবার এখানে এখানে হচ্ছে এক্স এর রুট ওভার এক্স, রুট ওভার এক্স মানে কি 1/2, কোন একটা সংখ্যাকে রুট করা মানে হচ্ছে সেই সংখ্যাটাকে 1/2 করা। যেমন √25, দ্যাট মিনস 5, এই √25 কে লেখা হয় 25 হোল টু দি পাওয়ার হাফ, এই 25 এর মাথায় হাফ। তাহলে সেরকম √x থাকলে কি হবে, এক্স এর মাথায় হাফ। এটা সূচকের অঙ্ক, সূচকে এগুলো নিশ্চয়ই তোমাদের হয়েছে, যে √x ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ, এই √x টা উপরে গেলে এক্স এর মাথায় গেলে হাফ হয়ে যায়। তাহলে এখানে √x+3, তাহলে এই রুটটা উঠলে কি হবে, এক্স টু দি পাওয়ার হাফ, এক্স এর মাথায় হাফ। এই হাফটা কি হচ্ছে ভগ্নাংশ না, ভগ্নাংশ হওয়ার জন্য এটা বহুপদী সংখ্যামালা হবে না। আবার এখানে দেখো পরেরটা x³ + 2/3x, এখানে x এর পাওয়ারে আছে 3 আর x এর পাওয়ারে আছে 1, তাহলে x এর মাথার উপরে সূচকে আছে 3 আর এটা 1, 3 আর 1 তো এখানে 3 আর 1 তো পূর্ণ সংখ্যা, 3 আর 1 পূর্ণ সংখ্যা, এখানে 1 আর এখানে হচ্ছে 3 পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে তো কোনো সমস্যা নেই, আমরা শুধুমাত্র ভেরিয়েবলটা চেক করব। তার সঙ্গে যে কনস্ট্যান্ট টার্ম আছে, কনস্ট্যান্ট টার্মটা ফ্র্যাকশন থাকতেই পারে, কনস্ট্যান্ট টার্মটা ফ্র্যাকশন থাকতে পারে, আমরা শুধু ভেরিয়েবলের সূচকগুলো চেক করব। ভেরিয়েবলের সূচকগুলো কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে আর পজিটিভ হতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। ওই কথাটা এখানে বলা আছে যে অঋণাত্মক মানে ধনাত্মক হতে হবে আর পূর্ণ সংখ্যা হতে হবে। তো ধনাত্মক আর পূর্ণ সংখ্যা হলেই আমরা শুধুমাত্র চলের সূচক দেখব, চল, কনস্ট্যান্ট কে দেখবো না, কিন্তু শুধুমাত্র চলরাশির পাওয়ারটা সূচকটা দেখবো। চলরাশির পাওয়ার যদি আমাদের ধনাত্মক আর পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটা আমরা বহুপদী বলবো, আর ওখানে একের বেশি পদ থাকতে হবে। চলো এবার আমরা কিছু একটা পড়ে নেই, যে লাইক টার্ম আর আনলাইক টার্ম কাকে বলা হয়, সাদৃশ্য পদ আর অসাদৃশ্য পদ কাকে বলা হয়। লাইক টার্ম, লাইক টার্ম কাকে বলবো, বলছে কোন একটা চলরাশি ভেরিয়েবল, কোন একটা বীজগণিতিক অ্যালজাবরায় যদি একই চলরাশি থাকে এবং একই সূচক থাকে, একই চলরাশি থাকতে হবে, এক চলরাশি থাকতে হবে এবং একই চলরাশির সূচক থাকতে হবে, সূচকগুলো একই হতে হবে, তাহলে আমরা সেটাকে বলবো সাদৃশ্য রাশি। তাদের সহগগুলো আলাদা হতে পারে, সহগগুলো আলাদা হতে পারে, কিন্তু চলরাশি আর তাদের চলরাশির পাওয়ার এই দুটোই সেম হতে হবে। এই দুটোই যদি সেম হয় তবেই হবে সাদৃশ্য। সাদৃশ্য কথার অর্থই তো সিমিলার, তাহলে চলরাশিটাও সেম হতে হবে, তাদের সূচকটাকেও সেম হতে হবে, চলরাশির মাথার উপরে যেটা পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে সেম হতে হবে, তবে আমরা সেটাকে বলবো সাদৃশ্য পদ বা লাইক টার্ম। আচ্ছা চলো দেখি উদাহরণ। এই দেখো 4x আর 7x, এখানে ভেরিয়েবল কি এক্স এক্স, একই ভেরিয়েবল আছে, কোনো সমস্যা নেই, তাদের পাওয়ার গুলো সেম আছে, কোনো সমস্যা নেই। তাহলে এই দেখো 4x, 7x -2x, এরা সবগুলোই কিন্তু সাদৃশ্য। সাদৃশ্য কেন, কারণ না এদের সবারই চলরাশি গুলো একই এবং চলরাশির ঘাত গুলো বা সূচক গুলো একই। এবার এখানে দেখি 5x², 5x², 5xy², তাহলে 5xy², এখানে 10xy²। তাহলে এখানে দেখো চলরাশি কে কে আছে, এক্স আর ওয়াই, এখানেও এক্স আর ওয়াই আছে, কোনো সমস্যা নেই। এক্স এর ঘাত আছে 1, এখানেও এক্স এর ঘাত আছে 1, কোনো সমস্যা নাই। এখানে ওয়াই এর ঘাত আছে 2, এখানে ওয়াই এর ঘাত আছে 2, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এরা ভেরিয়েবলের দিক থেকেও সেম এবং ঘাতের দিক থেকেও সেম। তাহলে ভেরিয়েবল আর ঘাত যদি সেম হয়, কোনো একটা ভেরিয়েবল বা চলরাশি, চলরাশি এবং তাদের ঘাত বা সূচক, সূচক বা পাওয়ার যদি সেম হয়, তাহলে আমরা
সেই রাশি দুটোকে বলবো সদৃশ্য রাশি। তাদের কোফিসিয়েন্ট বা সহগ, সহগ আলাদা হোক না কেন, এখানে যেমন সহগ 5 আছে আর এখানে যেমন সহগ 10 আছে, এগুলো আলাদা হোক, কোনো সমস্যা নেই। শুধু আমাদের মিল থাকতে হবে কি, যে যে ভেরিয়েবল, এখানে যা যা ভেরিয়েবল থাকবে এখানেও যেন সেই সেই ভেরিয়েবলে থাকে, আর এখানে যা যা টার্ম ভেরিয়েবলের সূচক থাকবে এখানেও যেন সেই সেই ভেরিয়েবলের সূচকই থাকে। তবে এরকম টার্ম গুলোকে বলবো আমরা সদৃশ্য টার্ম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই সদৃশ্য টার্মটা কেন আমাদের জানতে হবে জানো? কারণ অ্যালজেব্রিক এক্সপ্রেশনে বা বীজগণিতিক সংখ্যামালায় সদৃশ্য টার্মকে যোগ বিয়োগ করা যায়, আর অসদৃশ্য টার্মকে যোগ বিয়োগ করা যায় না। তাহলে তো আমাদের তো আগে জানতে হবে যে সদৃশ্য টার্ম কোনগুলো, কোনগুলোকে আমরা যোগ করতে পারবো আর কোনগুলোকে যোগ করতে পারবো না, সেটা তো আমাদের জানতে হবে। তার জন্য আমাদের সদৃশ্য টার্মটা খুবই দরকার। বলছে স্যার হবে না সদৃশ্য টার্ম, এরকম একটা উদাহরণ দিন। হ্যাঁ আসি, এবার আসবো অসদৃশ্য টার্ম কাকে বলে। অসদৃশ্য টার্ম হলেই তো আমরা বুঝে যাবো যে সদৃশ্য টার্ম কারা নয়। এবার দেখো অসাদৃশ্য টার্ম বা আনলাইক টার্মস, দুটো কন্ডিশন আমাদের সবসময় চেক করতে হচ্ছে। একটা হচ্ছে ভেরিয়েবল সেম হচ্ছে কিনা আর ভেরিয়েবলের পাওয়ার গুলো সেম হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে ওই দুটো জিনিসই দেখবো, যে ভেরিয়েবল গুলো ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন চলরাশি থাকবে, তার মানে ভেরিয়েবল গুলো সেম হবে না। ভেরিয়েবল গুলো যখন সেম হবে না তখন আমরা বলবো অসাদৃশ্য। অথবা ভেরিয়েবলের যে পাওয়ার গুলো আছে, সূচক গুলো আছে, সেই সূচক গুলো আলাদা আলাদা হলেও হতে পারে। সেই সূচক গুলো যদি আলাদা হয় সেটাও আমরাকে বলবো অসাদৃশ্য টার্ম বা আনলাইক টার্ম। আচ্ছা কেমন? আগে ভেরিয়েবল গুলো সেম নয় কেমন সেটা আগে বোঝাই। ধরে নিলাম 4x আর 6x, তাহলে এখানেও তো ভেরিয়েবল সেম, এটা কিন্তু সাদৃশ্য। এবার এই এক্স এর জায়গায় যদি আমি 6y বলি, তাহলে দেখো এখানে এক্স একটা ভেরিয়েবল, এখানে ওয়াই একটা ভেরিয়েবল, এদের ভেরিয়েবল গুলো আলাদা হয়ে গেল। যেহেতু ভেরিয়েবল গুলো আলাদা হয়ে গেল তাহলে এই দুটো কিন্তু অসাদৃশ্য টার্ম, আর সাদৃশ্য টার্ম থাকলো না। এরা হয়ে গেল কি আনলাইক টার্মস হয়ে গেল, কারণ এদের ভেরিয়েবল গুলো আলাদা আলাদা। তাহলে ভেরিয়েবল আলাদা আলাদা হয়ে গেলে সেটা হয়ে যায় কি আনলাইক টার্মস। আর এই আনলাইক টার্মস কে আমরা কখনো যোগ বিয়োগ করতে পারি না। আনলাইন টার্মসকে কখনো যোগ বিয়োগ করতে পারি না। কেমন একটু দেখে নাও। আগে প্রথমে লাইক টার্মস নিয়ে ভাবি। 4x প্লাস 2x, তাহলে এটাও এক্স এটাও এক্স, এটারও ঘাত 1, এটারও পাওয়ারের সূচকে 1, এটাকেও সূচকে 1। তাহলে এদেরকে আমরা যোগ করতে পারবো, ঠিক কি না? যোগ করলে কত হবে বলো দেখি। এটাকে যোগ করলে কত হবে? 6x। 6x, 6x। তার মানে এখানে 4x আর এখানে 2x, দুটোকে অ্যাড করলে কত হবে? 4টা এক্স আর এখানে দুটো এক্স, তাহলে টোটাল 6টা এক্স। এটা যোগ কেন করতে পারলাম? লাইক টার্ম বা সদৃশ্য টার্ম, তাই যোগ করতে পারলাম। এবার যদি আমি বলি 4x প্লাস 2y, তোমরা কি 6xy কিছু বলতে পারবে? কিছুই বলতে পারবে না, কারণ এরা তো আনলাইক টার্ম। 4x আলাদা, এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স আর এখানে ভেরিয়েবল কি ওয়াই, এটা তো আলাদা আলাদা টার্ম। তাহলে আলাদা আলাদা টার্ম কি কখনো যোগ বিয়োগ করা যায়? আলাদা আলাদা টার্মকে যোগ বিয়োগ করা যায় না। তাই এখান থেকে আমাদের বুঝতে হবে যে ভেরিয়েবল যখন আলাদা হয়ে যাবে তখন সেটা আনলাইক টার্ম হয়ে যাবে, আর ভেরিয়েবল আলাদা হয়ে গেলে, আনলাইক টার্ম হয়ে গেলে সেটাকে আমরা কখনোই যোগ বিয়োগ করতে পারি না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বা ঘাত আলাদা হলে, সূচক আলাদা হলে কি হবে সেটাও আমরা দেখে নিচ্ছি। এই ধরো 5x² আর 5x, এখানে ভেরিয়েবলটা কিন্তু সেম, এখানে ভেরিয়েবলটা এখানে ভেরিয়েবলটা কিন্তু সেম। তার মানে কি এরা টার্ম দুটো কি এক হচ্ছে? এরা কি সদৃশ্য টার্মই, সদৃশ্য টার্ম বা লাইক টার্ম? না। ভেরিয়েবল এক হলেও কি হবে, এখানে পাওয়ার আছে 2 আর এখানে পাওয়ার 1,
তাহলে এরাও হচ্ছে আনলাইক টার্ম, অসাদৃশ্য। কারণ না এদের ভেরিয়েবল সেম হলে কি হবে, এদের পাওয়ার গুলো সেম নয়, পাওয়ারও সেম হতে হবে, ভেরিয়েবলও সেম হতে হবে। যেমন এখানে কি ছিল, 4x আর হচ্ছে 6x, এখানে ভেরিয়েবলটাও সেম, এদের পাওয়ারটাও সেম। পাওয়ারটা সেম মানে কি, এদের মাথায় 1, এদের মাথায় 1, তাই এরা সাদৃশ্য টার্ম হয়েছিল। কিন্তু এখানে ভেরিয়েবলটা সেম হয়েছে, কিন্তু এদের পাওয়ারটা সেম হয়নি, এখানে 2 পাওয়ার, এখানে 1 পাওয়ার, তাহলে এরা লাইক টার্ম নয়, আনলাইক টার্ম। তাহলে আমরা কোন ভেরিয়েবল আলাদা হলেও আনলাইকস হবে, আর ভেরিয়েবলের সূচক আলাদা হলেও আনলাইকস হবে। তাহলে লাইক টার্ম হওয়ার সত্যটা কি হলো, তাহলে এবার এবার ভালো করে বোঝা যাবে যে চলরাশিটাও একই হতে হবে, ভেরিয়েবলটাও একই হতে হবে, এবং তাদের পাওয়ার, সেই ভেরিয়েবলের যে মাথায় পাওয়ার, সেই পাওয়ার গুলোকেও সেম হতে হবে। এই দুটো জিনিস একসঙ্গে হলেই আমরা বলবো সাদৃশ্য পদই, আর দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস না হলেই আমরা বলবো সেটা আনলাইক টার্ম। বোঝা গেছে? ক্লিয়ার? ডাউট আছে? কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। এবার দেখো, আমরা একটা টেবিলের মাধ্যমে আমরা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝে নেই যে কোনটা সমজাতীয় বা লাইক টার্মস আর কোনটা অসমজাতীয় বা আনলাইক টার্মস। এবার দেখো, তলগুলো একই হতে হবে সদৃশ্যটা আমি লাইক টার্মসে, সমজাতীয় পদে, তাহলে চলগুলো কি হবে, একই হতে হবে। আর অসমজাতীয় পদ বা আনলাইক টার্মসে কি হবে, চলগুলো আলাদা আলাদা হবে। এখানে যতগুলো চল থাকবে সব একই চল থাকবে সদৃশ্যতে, আর অসদৃশ্য যেটা, যেটাকে বলে আমরা আনলাইক টার্ম বলছি, আনলাইক টার্মসে চলরাশি বা ভেরিয়েবল গুলো আলাদা আলাদা হবে। ঠিক আছে? চলরাশিতে পাওয়ার গুলো বা ঘাত গুলো একই হবে, আর চলরাশিতে আনলাইক টার্মসে চলরাশি গুলোর পাওয়ার গুলো বিভিন্ন হবে। তাহলে চলরাশি আর পাওয়ার এই দুটো আলাদা আলাদা হলেই আমরা বলবো আনলাইক টার্মস, আর দুটো একই হলে আমরা বলবো লাইক টার্মস বা সমজাতীয় পদ বা সাদৃশ্য পদ। এই যে সমজাতীয় পদকে যোগ বা বিয়োগ করা যায়, আর অসমজাতীয় পদকে যোগ বিয়োগ করা যায় না, এটা একবার একটু আগে বললাম, তবু আরেকবার বলেছি। যেমন 4x প্লাস 5x, তাহলে আমরা এটাকে 9x বলতে পারবো, যোগ করতে পারি, কারণ সাদৃশ্যটাকে যোগ বিয়োগ করা যায়। আর কিছু সাদৃশ্য টার্ম দেখি, একটু জটিল সাদৃশ্য টার্ম দেখি, কিছুটা একটু কঠিন টাইপের। কেমন, 7x³ y², এটা হচ্ছে 10x³ y²। এটা কিন্তু সাদৃশ্যটা কি করে বুঝলে, যে এখানে দুটো ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, এখানেও দুটো ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, এখানে এক্স এর পাওয়ারে আছে 3, এখানেও এক্স এর পাওয়ারে 3, এখানে ওয়াই এর পাওয়ারে আছে, ওয়াই এর ঘাত আছে 2, এখানেও ওয়াই এর ঘাত আছে 2, তাহলে এদের ভেরিয়েবলও একই এবং ভেরিয়েবল গুলোর পাওয়ার গুলো বা ঘাত গুলো একই। যেহেতু এদের ভেরিয়েবল একই এবং তাদের ঘাত গুলো একই, তাহলে এরা সাদৃশ্য টার্মকে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এই দুটো সাদৃশ্য টার্মকে যোগ করলে কত হবে, এটা 7x³ y², এটা 10x³ y², তাহলে দুটোকে অ্যাড করলে হবে 17x³ y²। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার আছে আনলাইক টার্মস কাকে বলবো। আনলাইক টার্মে কিন্তু যোগ বিয়োগ করা যায় না। আনলাইক টার্মে কি, কেন, কিভাবে যোগ বিয়োগ করা যায় না, 2x - 3y, এটা কিন্তু আর কিছু করতে পারবে না, বিয়োগও করতে পারবে না, যদি এটাকে অ্যাড করো অ্যাডও করতে পারবে না, তোমাকে এইভাবেই রেখে দিতে হবে। কারণ না এটা ছোট করে যোগ করে আরো অন্য কিছু পদে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে? আর একটা জটিল টাইপের দেখে নেই, 7x³ y², আর এখানে আছে 10x² y³। এরা কি সাদৃশ্য টার্ম? দেখে মনে হচ্ছে সাদৃশ্য টার্ম, বলছে না এরা সাদৃশ্য টার্ম নয়। কেন সাদৃশ্য টার্ম নয়, কারণ না এক্স আর ওয়াই ভেরিয়েবল আছে, এখানেও এক্স ওয়াই ভেরিয়েবল আছে ঠিকই, কিন্তু এক্স এর পাওয়ারে আছে 3,
আর এখানে এক্স এর পাওয়ারে আছে 2, তাহলে পাওয়ার গুলো তো মিললো না। যেহেতু পাওয়ার গুলো মিললো না, তাহলে এটা হচ্ছে অসমজাতীয় পদ বা আনলাইক টার্মস। এখানে ওয়াই এর পাওয়ারে আছে 2, এখানে ওয়াই এর পাওয়ারে আছে 3, মিললো না। যেহেতু মেলেনি, তাই এদেরকে যোগ বা বিয়োগ যাই করি না কেন আমরা আর কিছুই করতে পারবো না। শুধুমাত্র সাদৃশ্য টার্মে কি যোগ বিয়োগ করা যায়, আর অসাদৃশ্য টার্মকে বা অসমজাতীয় পদকে আমরা যোগ বিয়োগ কিছু করতে পারবো না। যেরকম আছে সেইভাবেই আমাদের রেখে দিতে হবে। এই দেখো সাদৃশ্য টার্মের উদাহরণ বলছে 5x আর 3x। দেখো এখানে 5 চলরাশিটা সেম, চলরাশিটা সেম এবং তাদের পাওয়ারটাও সেম, তাই এরা হলো। কিন্তু এখানে দেখো 3x আর 5y, এক্সটা এখানে চলরাশিটা সেম নেই। চলরাশিটা যেহেতু সেম নেই, তাহলে এটা হচ্ছে কি অসাদৃশ্য পদ বা অসমজাতীয় পদ বা আনলাইক টার্মস। এখানে 4x² - 7x², তাহলে এক্স স্কোয়ারটা হচ্ছে কি, এদের এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এখানে এক্স ভেরিয়েবল। এক্স এর পাওয়ারে আছে 2, এখানে এক্স এর পাওয়ারে আছে 2, ঘাতে আছে 2, তাহলে এরা সাদৃশ্য, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে দেখো 4x² - 7x³ আর 5x, এরা কিন্তু সবাই আনলাইক টার্ম বা অসাদৃশ্য বা অসমজাতীয়। কেন? কারণ এখানে সবগুলো ভেরিয়েবল সেম হলে কি হবে, ভেরিয়েবল সেম হলেও কি হবে, এখানে ভেরিয়েবলের পাওয়ার আছে, এক্স এর পাওয়ার আছে 2, এখানে এক্স এর পাওয়ার 3, এখানে এক্স এর পাওয়ার 1, কারোর সঙ্গে কারো পাওয়ারের মিল নেই। যেহেতু মিল নেই, তাহলে এরা প্রত্যেকেই কি হচ্ছে আনলাইক টার্ম বা অসমজাতীয় পদ বা অসাদৃশ্য পদ। এখানে একটা মিক্স উদাহরণ দেখি, 6xy, এখানে দুটো ভেরিয়েবল আছে, এখানে দুটো ভেরিয়েবল আছে এক্স ওয়াই। কোএফিসিয়েন্ট গুলো আলাদা হতেই পারে, কোএফিসিয়েন্ট গুলো নিয়ে আমরা ভাবছি না, শুধুমাত্র চলরাশি নিয়েই ভাবছি। তাহলে এক্স ওয়াই এখানে চলরাশি আর এখানে চলরাশি সেম, তাহলে এখানে যেহেতু চলরাশিটা সেম, এখানে এখানকার চলরাশি আর এখানকার চলরাশি যেহেতু সেম, তাহলে এরা হচ্ছে সাদৃশ্য পদ। এখানে দেখো এক্স ওয়াই আর এখানে হচ্ছে ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই হচ্ছে এখানকার চলরাশি আর এখানকার চলরাশি হচ্ছে ওয়াই জেড, তাহলে এখানে চলরাশি গুলোই আলাদা আলাদা। এক্স ওয়াই এখানে চলরাশি, এখানে ওয়াই জেড, এক্স নেই এখানে, এখানে এক্স আছে, আর এখানে আবার জেড নেই, এখানে আবার জেড আছে। তাহলে এই চলরাশি গুলো যেহেতু আলাদা আলাদা, তাহলে এরা হচ্ছে আনলাইক টার্ম বা অসমজাতীয় পদ। বোঝা গেছে? তাহলে লাইক টার্ম আর আনলাইক টার্ম নিয়ে কোনো সমস্যা আছে? টার্ম কাকে বলে? যোগ বিয়োগ দিয়ে আলাদা করা থাকবে। এবার টার্মগুলোর মধ্যে কি হবে, চলরাশি আর ঘাত যদি সেম হয়, তাহলে সেটাকে বলবো সমজাতীয়। আর যদি চলরাশি আলাদা হয় অথবা ঘাত আলাদা হয়ে যায়, পাওয়ার আলাদা হয়ে যায়, তাহলে সেটাকে বলবো আমরা অসমজাতীয় বা আনলাইক টার্মস। এই হচ্ছে তার উদাহরণ। কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। না স্যার। চলো আমরা একটা দুটো জিনিস করে, এর পরের পেজে একটা দুটো জিনিস করে আমরা হিসাবে চলে যাব। চলো, আমাকে বলবে কে কে লাইক টার্ম, আমি অনেকগুলো টার্ম লিখছি, কে কে লাইক টার্মস আর কে কে আনলাইক টার্মস বলবে, হ্যাঁ, বা লাইক টার্মস গুলোকে আলাদা আলাদা করবে। ঠিক আছে, কে কে লাইক টার্মস বলো, আর কে কে আনলাইক টার্মস সেগুলো বলো। শোনো, প্রথমে আমরা 2x,
7x 2x আর 7x কি হচ্ছে আমাদের কি টার্ম? terms. লাইক টার্মস। তাহলে 2x আর 7x হচ্ছে আমাদের লাইক। আর কেউ এদের সঙ্গে আছে? এইটি টিমে কেউ আছে আর? 2x হলো আর 7x হলো লাইক টার্মস। ঠিক আছে, ভেরি গুড। এবার পরের আর একটা গ্রুপ 7x²। 7x² এর সঙ্গে কেউ কি লাইক আছে? সবাই বলো। না স্যার কেউ নাই। না স্যার না 7x² এর কেউ নেই, মানে 7x² এর লাইক টার্মস কেউ নেই, ও একাই নিজে পড়ে আছে। 7x² হলো। 2xy এর কেউ লাইক টার্ম আছে? 7xy স্যার। 7xy কেন? কারণ আমরা এখানে দুটো ভেরিয়েবল আছে, এক্স আর ওয়াই, আর সবগুলোর পাওয়ার 1 আছে। এখানেও দেখো 7xy, 7x আর ওয়াই আছে, পাওয়ার 1 আছে, তাহলে 7xy, তাহলে এরা হচ্ছে লাইক টার্মস। স্যার 7x স্কোয়ার y আর 5x স্কোয়ার y লাইক টার্মস হবে। এটা তারপরটা দেখো 7x²y এর লাইক টার্ম কে হবে? তুমি বাদ দিয়ে অন্য কেউ বলো, অন্য একজন। এটার লাইক টার্ম 9xy square 3xy square স্যার 9xy² আর 3xy²। ভেরি গুড। এইটাও, হ্যাঁ, এটাও স্যার একটা লাইক। 8y স্কোয়ার আর 10y স্কোয়ার 8y² আর 10y², হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের লাইক টার্মস। আর এই 7x²y এর কি আর কেউ নেই, জোড়ে নেই? দেখো তো, এটার এটার কোন আর লাইক টার্মস নেই, দেখো তো। স্যার 5x স্কোয়ার y স্যার 5x²। 5x²y। তাহলে তোমরা লাইক টার্মস আর আনলাইক টার্মস, আর আনলাইক টার্মস কোনটা? এটার সঙ্গে এটা আনলাইক টার্মস, এটার সঙ্গে এটা আনলাইক টার্মস, ঠিক না? তারপরে এটার সঙ্গে এটা আনলাইক টার্মস, এটার সঙ্গে এটা আনলাইক টার্মস। আনলাইক টার্মস তো লাইক টার্মস চিনতে পারলেই কি হবে, ওটা বাদ দিয়ে বাকি যত টার্ম থাকবে সবগুলোই কি হবে আমাদের আনলাইক টার্মস। ঠিক আছে, তাহলে আমরা লাইক টার্মস শিখে গেলাম, আনলাইক টার্মস শিখে গেছি, পলিনোমিয়াল শিখে গেছি। পলিনোমিয়ালের একপদী, কোন একটা বীজগণিতিক সংখ্যামালা একপদী কি করে হয়, দ্বিপদী কি করে হয়, বহুপদী কি করে হয়, এগুলো আমরা সব শিখে গেছি। এত দূর অবধি কারো কি কোনো ডাউট আছে বলো? না স্যার না স্যার। না সব স্যার ক্লিয়ার? হ্যাঁ স্যার তোমরা কিন্তু অ্যালজেব্রার বেসিক পার্টটা অনেকটাই কমপ্লিট করে ফেলেছো। এবার শুধু আমরা অঙ্ক যখন করব, কোনটা কেন আসছে, কিভাবে আসছে, কেন আসছে, এই জিনিসটা ধরিয়ে দেবো তোমাদের, তোমরা নিজেরাই সবকিছু করতে পারবে। বেসটা এইভাবে আমাদের ধীরে 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 একটু একটু করে এগিয়ে যেতে হবে। তাহলে দেখবে যে 1 মাসের শেষে বা 2 মাসের শেষে বা 3 মাসে, 4 মাসে, 5 মাসের শেষে গিয়ে দেখবে যে খুব সুন্দর একটা তোমরা ফ্লুয়েন্টলি অঙ্ক করতে পারছো। কিন্তু এইভাবে তোমাদের এক 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 করে বেসটাকে নিয়ে আলোচনা করে যেতে হবে। বুঝতে পারলে? তোমরা এই ক্লাসটাকে রেগুলার দেখতে থাকো, 2-3 মাস বা 4 মাস পরে গিয়ে দেখবে যে তোমাদের আর কোনো জিনিস চিনতে সমস্যা হচ্ছে না, যেটা লাইক টার্ম কিনা, এটা আনলাইক টার্ম কিনা, এটা পলিনম বহুপদী না একপদী, এটার পাওয়ার কত, এটার পলিনোমিয়ালের কেন পাওয়ার কেন মাইনাস আর ফ্র্যাকশন হয় না, ভগ্নাংশ হয় না, এগুলো সব তোমরা নিজেরাই নিজেদের উত্তর দিতে পারবে। শুধু খালি একটু টাইম দাও, নিজেরাই নিজেদের উত্তর দিতে পারবে। সংযোজক নিয়ম কি, বন্টন নিয়ম কি, তারপরে হচ্ছে বিনিময় নিয়ম কি, অভেদ কাকে বলে, এগুলো সব নিজেরাই করতে পারবে। শুধু কি করবে, ক্লাসগুলো ফলো করবে। আর যদি পরবর্তীকালে কোনো জিনিস ভুলে যাও, তো আমাদের তো এই এর নলেজ স্টুডিওতে আমরা ভিডিওটা আপলোড করাই থাকছে, সেখানে গিয়ে ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে তোমার সব ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমার বেসটা একদম স্ট্রং হয়ে যাবে। এর আগের দিন 5 দিয়ে শেষ যে কোনো সংখ্যার গুণ বলে দিয়েছিলাম, কোনো ডাউট ছিল? 5 না দিয়ে স্যার শেষ না, পরপর 2 দিন এটা হয়েছে। যাদের এখনো ডাউট আছে তারা
ওই বললাম আগের ভিডিওটা আপলোড করা আছে এখানে এর নলেজ স্টুডিওতে, গিয়ে আগের ভিডিওটা দেখে নেবে। অলরেডি আপলোড হয়ে গেছে এর আগের ক্লাসটা। এটা আমরা বলেছিলাম এর আগের দিন। আজকে আমরা শিখবো কি 11 দিয়ে যে কোনো জিনিসের গুণ করলে কি হয়। 11 দিয়ে যে কোনো জিনিসের গুণ করলে কি হয়, ঠিক আছে? 11 দিয়ে মাল্টিপ্লাই করলে কিভাবে আমরা মুখে মুখে মাল্টিপ্লাই করতে পারি 11 দিয়ে, এটা আমরা আজকে খুব সুন্দরভাবে শিখবো। সবাই মন দাও, আর না এটা খুব এই এই যে আমাদের হিসাব সহজ করার যে উপায়গুলো শিখছি, এগুলো প্রত্যেকদিন একটা একটা করে শিখবে। তাহলে প্রত্যেকদিন একটা একটা করে শিখলে তবে দেখবে গিয়ে শেষে গিয়ে নিজে নিজে মুখে মুখে হিসাব করতে পারছো, কোনো ভুল ছাড়াই। ভুল না করেও মুখে মুখে সব হিসাব করতে পারবে, শুধু একটু টাইম দাও, ক্লাসগুলো করে যাও। 11 দিয়ে গুণ, ধরো 32 কে আমি 11 দিয়ে গুণ করব, তাহলে কি বলবে? টু, 2 1 কে 2, 2টাকে শেষে লিখে রাখলাম। আর এই 3 1 কে 3, এই 3টাকে শেষে প্রথমে লিখে রাখলাম। তাহলে শেষের সংখ্যাটাকে শেষে আর প্রথমের সংখ্যাটাকে প্রথমে। কেন? 2 1 কে 2 তো আসবেই শেষে, আর 3 1 কে 3, 3 তো সামনের দিকে আসবেই। বলছে স্যার সেটা তো আমি বুঝলাম যে 2 সামনের দিকে আর 2 পিছনের দিকে আর 3 সামনের দিকে, এটা তো বুঝলাম। মিডলে কি আসবে? আমি বলছি মিডিলে এই সংখ্যা দুটো যোগফল আসবে। তাহলে 2 আর 3 এ কত? 5। তাহলে 5 আসবে মিডিলে। তাহলে 3 5 2 হচ্ছে 32 দিয়ে 11 কে গুণ করলে যে এই সংখ্যাটাই হবে। বুঝতে একটু অসুবিধা হলো? চলো, এইটা দেখি, আর একটা দেখি। 8 আর 5, তাহলে শেষে থাকবে 5, প্রথমে থাকবে 8। এটা তো হয়ে গেছে, ইংলিশে 8 হয়ে গেছে। এটা 8। তাহলে এবার এই দুটোকে মিডিলে কে থাকবে? এই দুটোকে অ্যাড করব। এই দুটোকে অ্যাড করলে কত আসছে? 8 5 এ 13। 13 তো আর পুরোটাই বসতে পারে না, 13 3 বসবে। আর হাতের একটা কোথায় চলে যাবে? সামনে চলে আসবে। তাহলে 8 আর 1 এ 9। তাহলে 9 3 5, 9 3 5 হচ্ছে এটা। আলাদা করে আমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা ফাঁকা পেজে, ফাঁকা পেজে আমরা ডিটেলসে আলোচনা করি, তাহলে সুবিধা হবে। ধরে নিলাম আমি বললাম কত? 24 11 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক কিনা? তাহলে কি হবে? 4 1 যা 4 শেষের দিকে বসবে, আর 2 1 যা 2 সামনের দিকে বসলো। মিডলে কে বসবে? মিডলে কে বসবে? এই দুটোর অ্যাড। 2 আর 4 অ্যাড করলে কত হবে? 6। এটাই হচ্ছে এটার প্রোডাক্ট। তোমরা পরে এটা এতেও গুণ করেও দেখতে পারো, ক্যালকুলেটরে গুণ করেও দেখতে পারো, বা এমনি ম্যানুয়ালি গুণ করেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। খুব সুন্দর না? এবার একটু বড় সংখ্যা নিয়ে ভাবি। ধরে নিলাম আমরা 7 আর 5 নিয়ে ভাবছি। তাহলে এটা কি 5 5 1 যা 5, এই দুটোকে অ্যাড করে মিডিলে বসাবো। তাহলে এই দুটোকে অ্যাড করলে এই দুটোকে অ্যাড করলে কত হবে? এই দুটোকে অ্যাড করলে কত হবে? এই দুটোকে অ্যাড করলে হবে 12। 12 তো আর পুরোটাই বসাবো না, 12 এর কত বসাবো? 2 2 বসাবো, ক্যারি 1, মানে হাতে 1, 8 হাতে 1। আর 7 1 যা কত? 7, আর হাতের 1 গিয়ে হবে 8। 825। মজাদার না? খুব সহজে একবারে আমরা যোগ বিয়োগ করে 11 গুণটা বলে দিতে পারবো। শুধুমাত্র যোগ করতে হবে, যোগ করলে আমরা 11 গুণটা বলতে পারবো। বলছে স্যার একটু বড় সংখ্যা নিয়ে বলেন, একটু বড় সংখ্যা নিয়ে বলেন, 3 অঙ্কের সংখ্যা নিয়ে বলেন দেখি একটু হচ্ছে কিনা। চলো 3 অঙ্কের সংখ্যা নিয়ে দেখি একটু। 3 অঙ্কের সংখ্যা কি? ধরে নাও 1 2 5 ইন্টু 11 করতে যাচ্ছি। 1 2 5 ইন্টু 11 করতে যাচ্ছি। তাহলে 5 1 যা 5, 5টা বসে গেল। তার পরের দুটো সংখ্যা অ্যাড করব।
5 আর 2 অ্যাড করলে কত হবে? 7। এরপরে কি বসবে? তার সামনে দুটো এক, তার সামনে দুটো অ্যাড করলে 1 আর 2 অ্যাড করলে কত হবে? 3। এবার হচ্ছে 1 1 যা 1, এটাই হচ্ছে তার রেজাল্ট। তোমরা গুণ করেও দেখতে পারো। তাহলে কি হলো? কি দাঁড়ালো? 5 1 যা 5 হলো, 5 1 কে 5 এখানে বসলো। তারপরের সংখ্যাটা কি করে আসলো? এই দুটো সংখ্যার অ্যাড, দুটো সংখ্যা অ্যাড করে এখানে বসালাম। তারপরে সংখ্যাটা কি আসলো? এই দুটো সংখ্যাকে অ্যাড, দুটো সংখ্যা অ্যাড করে এখানে আসলো। তারপরে এটা কি আছে? একাই আছে, তাহলে এটা 1 1 কে 1। বোঝা গেল? ক্লিয়ার না ডাউট আছে? হ্যাঁ স্যার। খুব সুন্দর না? আগে তোমরা কি করতে? এদিকে গুণ করে করতে, এদিকে গুণ করে করতেও, কিন্তু এখন দেখো খুব সহজে হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, একটু বড় সংখ্যা নিয়ে ভাবি, একটু বড় সংখ্যা নিয়ে ভাবি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা ছোট ছোট সংখ্যাগুলো নিয়ে আগে শিখবো, আর বড় সংখ্যাগুলো নিয়ে অ্যাপ্লাই করবো। 4 7 8 ইন্টু 11, তো বড় সংখ্যা থাকতেই পারে। আচ্ছা, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, আরো বড় সংখ্যা নেই, 9 7 8 নেই, কোনো সমস্যা নেই। 9 7 8 ইন্টু 11, এটা নিয়ে করি, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে কত হবে? 8 8 1 কে 8 বসে গেল, কোনো সমস্যা নেই। এই সংখ্যাটার ক্ষেত্রে 8 1 কে 8। তারপরের সংখ্যাটা কি হবে? এই দুটো সংখ্যার অ্যাড, 8 আর সাথে কত? 8 7 15। 15 তো পুরোটাই বসাবো না, 15 কত বসাবো? 5 বসাবো, হাতে 1। এবার এই দুটোকে অ্যাড করব, 9 আর 7, 9 আর 7 অ্যাড করলে কত হবে? 16। হলো 16 আর হাতে 1 ছিল, তাহলে কত হলো? 17। 17 কত বসাবো? 7, হাতে 1। এবার কে থাকলো? শুধু 9 ওটা থাকলো, তাই 9 1 কে কত? 9 আর হাতের 1 মিলে হচ্ছে 10। সুন্দর না? হ্যাঁ স্যার। বুঝতে পারছো কি করে গুণটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, আর একটা জিনিস তাহলে এবার করি, আর একটা এক্সাম্পল করি। বলছে 8 6 7 ইন্টু 11, ঠিক না? 11, তাহলে প্রথমে এই 7টাই বসে যাবে শেষের দিকে। তারপরে সংখ্যাটা কি হবে? এই দুটো সংখ্যার এক, তাহলে এই দুটো সংখ্যার এক কত? 6 আর সাথে কত? 6 সাথে কত? 13। 13। 13টা কি পুরোটাই বসবে? 3 বসবে। হ্যাঁ, 13 3 বসবে, হাতে 1 থেকে যাবে, এরই 1 থেকে যাবে। তারপরে তারপরে সংখ্যাটা কি আসবে? এই দুটো সংখ্যাকে এক, 8 আর 6 কত? 14 স্যার। 14। 14 আর হাতের 1 ছিল, তাহলে কত হবে? 15। 15 কি পুরোটাই বসবে? 15 পুরোটাই বসবে না, 5 বসবে, হাতে আবার 1 চলে যাবে, হাতে 1। এবার হচ্ছে কি 8, 8 1 কে 8, 8 আর এই হাতের 1 মিলে কত হবে? 9। দেখো, যোগ করে দিয়ে, শুধুমাত্র যোগ করে দিয়ে, যোগ করে দিয়ে, এদিক ওদিক করেই আমরা পুরো একটা 11 এর গুণ শিখে গেলাম। তোমরা বলতে পারো স্যার এগুলো কি হয়? তোমরা খাতায় টুকে ক্যালকুলেটরে চেক করে দেখবে, বা এমনি গুণ করে দেখবে যে এটাই হয়। তাহলে 11 দিয়ে মাল্টিপ্লাই করার নিয়ম কি? প্রথম দিকের সংখ্যাগুলো ওটাই বসবে, লাস্টের দিকের সংখ্যা যেটা আছে সেটাই বসবে, তারপরের গুলো অ্যাড হয়ে হয়ে আসবে। এখানে 8 আর 6 13, 13 3 হাতে থাকে 1। এবার 8 আর 6 14, 14 আর 1 কত? 15। আর এই 8 আছে, এই 8টা বসার কথা ছিল কিন্তু হাতে 1 আছে, তাহলে এই 8 এর সঙ্গে হাতের 1টা যোগ হয়ে গিয়ে 9।
এই 11 গুণ যে করছি এটাতে কারো কোনো ডাউট আছে? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা তাহলে আমাকে একটা বলবে, আমি এবার একটু লিখবো। হ্যাঁ, 7 5 8 ইন্টু 11 বলো তুমি কত হবে বলো। প্রথমে কত হবে? এই ধারে কত হবে? 8, 8। তারপরে কত হবে বলো? 3, 8 আর 5 13, 13 3। ভেরি গুড। তারপরে হাতে 1 আছে, এরই কিন্তু 1 আছে। তারপরে কত হবে বলো? 3, 3, 3, হ্যাঁ, 7 আর 5 12, বা এই হাতের 1 মিলে হচ্ছে কি 13, 13 3, হাতে আছে 1। এবার কত হবে বলো? 8, হ্যাঁ, 7 1 7, আর এই 8। ক্যারি 1 মিলে হবে 8। তাহলে 8 3 8, এটা হচ্ছে এর আনসার। সহজ না? হ্যাঁ স্যার। তাহলে 11 দিয়ে মাল্টিপ্লাই যখনই আসবে অঙ্কর ক্ষেত্রে, তোমাদের কি আলাদা করে আর মাল্টিপ্লাই করতে হবে? না। আলাদা করে মাল্টিপ্লাই আমরা এইভাবেই খুব সহজে মাল্টিপ্লাই করতে হবে। এর আগের দিন 5 দিয়ে শেষ যে কোনো সংখ্যার মাল্টিপ্লাই শিখিয়েছিলাম, আজকে 11 দিয়ে মাল্টিপ্লাই করা শেখালাম। ঠিক আছে? এর পরের দিন 2 অঙ্কের যে কোনো গুণকে আমরা কিভাবে এক লাইনে করতে পারি সেটা শেখাবো। 2 অঙ্কের যে কোনো গুণ, 2টা ডেসিমেল বা 2টা অঙ্ক থাকলে কিভাবে, যেমন একটা উদাহরণ দেই, 1 2 1 3, এটা আমরা একবারে গুণ করে বলবো। আমরা এরকম করে কাটা করে যোগ করবো না, একবারে উত্তর বলবো। উত্তরটা কি হবে? 6 5 1। এই যে আমি একবারে গুণ করে বললাম, আলাদা আলাদা করে আমাকে আর গুণ করতে হলো না, একবারে গুণ করে বলছি। 2 অঙ্কের যে কোনো সংখ্যাকে আমরা একবারে এইভাবে গুণ করে বলতে পারি। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। 2 অঙ্কের যে কোনো গুণকে আমরা এক লাইনে কি করে করতে পারি। শকুন্তলা দেবীকে চেনেন? শকুন্তলা দেবী 4 অঙ্কের গুণ এক মুখে মুখে করতো। 2 7 8 9 7 8 7 8, এরকম গুণ ও মুখে মুখে একবারে করতো। দেখবে যে ছোট ছোট বাচ্চারা যারা অ্যাবাকাস শেখে, অ্যাবাকাসে যারা ভর্তি হয়, অ্যাবাকাস বলে একটা কোর্স হয় ম্যাথের, তারা দেখবে মুখে মুখে যোগ বিয়োগ গুণ ভাগ খুব দ্রুত যোগ বিয়োগ বলে যায়, ওরা ঠিক গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করে দেবে। স্যার, হুম। আমাদের মধ্যে একজন করে। কে? স্যার, এই যে অরিজিৎ কিষান। ও, ও কি অ্যাবাকাসের সিলেবাস কমপ্লিট? হ্যাঁ, ও কলকাতায় গিয়ে কিসের প্রাইজও পেয়েছে অ্যাবাকাসের। এই এই সমস্ত জিনিসগুলো, ছোট ছোট ট্রিক্স গুলো, এই যে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু অ্যাবাকাস থেকেই নিয়ে আসা, একটু মডিফাই করে নিয়ে আসা। তাহলে আমরা এইগুলো ধীরে 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 যখন ক্লাসের সঙ্গে চালিয়ে যাব, তাহলে দেখবে যে আমরা সবগুলো এগুলো মুখোমুখি করতে পারছি। ঠিক আছে? আজকে পুরো ক্লাসে কারো কোনো জায়গায় ডাউট আছে বলো? না স্যার। না স্যার। না স্যার। সব বোঝা গেছে? তাহলে তোমরা হ্যাঁ। তোমাদের টেক্সট বই থেকে এই লাইক টার্ম আনলাইক টার্ম গুলো একটু দেখে নিবে। আর যদি কোনো সমস্যা হয়, আমি এই কিছুক্ষণের মধ্যেই বা কালকের মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো। যদি সমস্যা হয় আবার ভিডিও থেকেও দেখে নিতে পারো, অথবা তোমাদের বই থেকেও দেখে নিতে পারো, নিয়ে পুরো যতটুকু হলো এখন অব্দি পুরোটাই একবার রিভিশন করে রাখবে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আজকে তাহলে ক্লাসটা এই অবধি রাখি। নেক্সট ক্লাস আমাদের বুধবারে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। বুধবারের টাইম কটায়? এই 8টা থেকেই শুরু হবে। ঠিক আছে স্যার। আর যারা এখনো ওই গ্রুপে জয়েন হওনি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে হাই লিখে
জয়েন্ট হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবে, আমরা ওই গ্রুপে জয়েন করে দেবো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা জানোই, এআই নলেজ স্টুডিও, এটাও একবার মাঝে মধ্যে ফলো রাখবে, এখানে নতুন নতুন ভিডিও আপলোড হবে। ঠিক আছে, ক্লাস হ্যাঁ এ অবধি। হ্যাঁ স্যার। ঠিক আছে, Thank you, sir. থ্যাংক ইউ। লিভ করছি, হ্যাঁ, হ্যাঁ স্যার। তোমরা একে একে লিভ করে যাও।